নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওর সংখ্যা যথেষ্ট কম। কিন্তু তবুও আপনাদের সান্তম নিয়ে আসবার চেষ্টা করে সমকালীন কোনো বিষয় বা কোনো একটি বিষয়, যে বিষয়টি হয়তো আজকে না দেখলেও আপনি ৩ সপ্তাহ পরে কিংবা ৪ মাস পরে দেখলেও কোনো ক্ষতি নেই। তো সেরকম একটি বিষয় আজকে নিয়ে এসেছি। আজকে একটা বিশেষ দিন। আজকে ২৭শে মার্চ। প্রত্যেক বছর এই দিনটি নাট্যামোদী মানুষের কাছে, যারা নাটক দেখতে ভালোবাসেন, নাটক শুনতে, নাটক পড়তে এবং নাটক করতেও, অর্থাৎ অভিনয় করতেও ভালোবাসেন, তাদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। আজকে বিশ্ব নাট্য দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে। ১৯৬১ সালের পর থেকে এই দিনটি গোটা বিশ্বে পালিত হয়ে চলেছে। কেন, কি বৃত্তান্ত, তার ইতিহাসের মধ্যে যাচ্ছি না। কিন্তু আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং সেই ফেসবুকের পোস্টটাতে অনেকের হয়তো ধারণা হয়েছে যে আমি কোনো অডিও স্টোরি পেশ করব। না, অডিও স্টোরি বা অডিও বুক কোনটাই পেশ করছি না। কিন্তু অডিও স্টোরি বিষয়টা কি? খায় না মাথায় দেয়? সেইটা নিয়ে বেশ কিছুটা কনফিউশন আ দীর্ঘদিন ধরেই রয়েছে। কেউ কনফিউজড একেবারেই নন। কেউ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই বিষয়টিকে পরিচালনা করে চলেছেন দীর্ঘদিন ধরে, আজকের থেকে নয়। উম তো এই অডিও স্টোরির পার্ট অ্যান্ড পার্সেল হয়ে, অর্থাৎ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরে চর্চা করে, শুনে তো বটেই, সেই সঙ্গে অভিনয় করে এবং বললাম যে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে, অর্থাৎ তার অংশবিশেষ হয়ে কিছু ভাবনা চিন্তা মাথায় এসেছে। সেই ভাবনা চিন্তাগুলো একটুখানি শেয়ার করতে চাইছি। এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম অডিও স্টোরি। এখন প্রচন্ড পপুলার। আসলে মানুষের বই পড়ার সময় কমছে। কিন্তু বই পড়ার প্রতি, বইয়ের প্রতি যে আগ্রহটা, গল্পের প্রতি যে আগ্রহটা, সেই আগ্রহটা সেই শিশু বয়স থেকে শুরু হয় আর একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত চলতে থাকে মানুষের। বিশেষ করে বাঙালি পাঠকের তো বটেই। কেউ দুধের স্বাদ ঘোলে মেটাতে চান না। অর্থাৎ বই পড়তেই তারা ভালোবাসেন। কারোর সময় খুব বেশি নেই। সেই কারণে বই পড়ার পিছনে সময় খরচ করাটাও তাদের কাছে বাহুল্য বলে মনে হয় হয়তো, অথবা হয়তো বই কেনার সামর্থ্য তাদের তেমনভাবে নেই। হুম? বই কেনাটা অত্যন্ত খরচ সাপেক্ষ একটি ব্যাপার এবং সেই খরচ সাপেক্ষ ব্যাপারটিতে হাত খুলে খরচা করার মতন মানুষ আ হাতে গোনা। তো সেই হাতে গোনা মানুষদের মানে, না, বই মেলাগুলোতে যাদের দেখেন তারা যে বই কিনতে যাচ্ছেন তেমনটা নয়। হয়তো বইয়ের সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে কিংবা একে অপরের সঙ্গে আলাপ হওয়ার, গল্প করার, একটু সময় কাটানো বই মেলার মধ্যিখানে, সেটা হয়তো তারা ভাবেন। কিন্তু সবসময় যে বই কেনার জন্য তারা যান তেমনটা নয়। কলেজ স্ট্রিট পাড়াতেও বহু মানুষ আসেন, যারা বই কিনতেই আসেন, শুধুমাত্র বই দেখতে কিংবা আড্ডা মারতে নয়। আবার অনেকে অনলাইনে বই কেনেন। অনলাইনে এখন অনেক বই পাওয়া যায়। সব বই যে পাওয়া যায় তেমনটা দাবি করছি না। কিন্তু অনেক বই পাওয়া যায়। একটা বড় অংশের বই পাওয়া যায় অনলাইনে। সুতরাং তারা সেখান থেকেও সংগ্রহ করেন। তো যাই হোক, কিন্তু ধরুন আপনি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন বা শিলিগুড়ি থেকে কলকাতায় আসছেন বা ধরুন অন্য কোথাও যাচ্ছেন। বাসে যাচ্ছেন। একটা লম্বা সময় আপনার লাগবে। সুতরাং সেই সময়টাতে আপনি কানে ইয়ারপডটা গুঁজে বা ইয়ারফোন গুঁজে কিংবা হেডফোন পরে অ্যা নিজের মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে সেখান থেকেই শুনে নিতে পারেন একটা অডিও স্টোরি। জনপ্রিয়তম বা জনপ্রিয় কোনো অডিও চ্যানেলের কোনো একটি বিখ্যাত অডিও স্টোরি আপনি শুনে নিলেন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত পপুলার করেছে অডিও স্টোরিকে। কিংবা ধরুন গভীর রাতে ঘুম আসছে না। সেই সময় আপনি একটা হরর না শুনলেও প্রেমের গল্প একটা শুনে নিলেন। ঠিক আছে? তো এইটা উম আ অডিও স্টোরির বিখ্যাত হওয়ার বা মানুষের এত কাছে পৌঁছে যাওয়ার, তার বেডসাইড স্টোরিতে পরিণত হওয়ার, এটা মূল কারণ। পড়তে হচ্ছে না। চোখকে আরাম দিয়ে শুধুমাত্র কানের উপর দায়টা চাপিয়ে দিয়ে শুনে নেওয়া যাচ্ছে। কিন্তু এই যে বিষয়টা, এই অডিও স্টোরি বিষয়টা, এই অডিও স্টোরির মধ্যে অনেকগুলো ভাগ আছে। অডিও স্টোরি বলতে আমরা যেটা বোঝাই সেটা কি? অডিও বুক বলতে যেটা আমরা বোঝাই সেটাই বা কি? অডিও ড্রামা বলতে আমরা যেটা বুঝাই সেটাই বা কি? অডিও ড্রামা, এই ফরম্যাটটা কিন্তু আ পপুলার করেছিল অবশ্যই আকাশবাণী কলকাতার নাটক বিভাগ এবং আ আকাশবাণীর নাটক। এটা একটা লেজেন্ডে পরিণত হয়ে গিয়েছে। এটা অবশ্যই, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কেউ অস্বীকার করবেনও না। অডিও ড্রামার আ জনক, এই আজকের অডিও স্টোরি কিংবা অডিও বুকের জনক কিন্তু সেই অডিও ড্রামাগুলিই, অর্থাৎ বেতার নাটক। এই রবিবার দুপুরে কিংবা শুক্রবার রাতে, শুক্রবার রাত ৮ টায় একটা অসম্ভব জনপ্রিয় নাটক হয়েছিল।
মাসের শেষ শুক্রবার হতো একসময় FM 107, এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা ক দুটোতেই হতো। তখনও নাম বদলায়নি আরকি। রেনবো কিংবা গীতাঞ্জলি নাম হয়ে যায়নি আকাশবাণীর এই দুটি চ্যানেলের। এখন অবশ্য 107 FM রেনবো আ নেই, রেনবো নেই, কিন্তু 107 মেগাহার্টজ টি রয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে সেই নাটকটি ছিল মাসের শেষ শুক্রবার রাত্রির ৮টায়। এটা ছিল একটা ইন্টারেক্টিভ নাটক। মানে মোটামুটি ৪০ মিনিট পর একটা ফোন খুলে দেওয়া হতো আরকি, ফোন ইন। এরপর কি হতে পারে সেটা আপনি বলুন। এটা একটা অসম্ভব জনপ্রিয় চাঙ্ক ছিল, জনপ্রিয়। আ এখনো আছে রেডিওর নাটক, এখনো সময় পেলে শুনি। আ এবং রেডিও শ্রোতাদের কাছে কিন্তু এই অডিও নাটক মানে রেডিও নাটক বা বেতার নাটক অসম্ভব জনপ্রিয় এখন। এমনকি পুরনো প্রোডাকশন গুলো, নতুন প্রোডাকশনও যেমন হয় তেমনি পুরনো প্রোডাকশন গুলো ঘুরিয়ে ফিরিয়ে শোনানো হয়। সেটাও কিন্তু তারা শোনেন এবং খানিকটা নস্টালজিক ও হয়ে পড়েন। হয়তো ২০ বছর আগে এই নাটকটি তিনি শুনেছিলেন। হয়তো তখন তার বাবা-মা বেঁচে ছিলেন। হয়তো তাদের সঙ্গে বসে শুনেছিলেন, কিংবা তিনি হয়তো তখন শিশু। তিনি এখন হয়তো যুবক। সুতরাং সেই সময়গুলোকে রিক্যাপিচুলেট করা, আ রিক্যাপ করা আরকি, রিক্যাপিচুলারেট। সেই রিক্যাপ করার ব্যাপারটা, সেই নস্টালজিয়াটা কিন্তু রেডিও নাটকের সঙ্গে, বেতার নাটকের সঙ্গে রয়েছে। এরপর এই বেতার নাটকের সূত্র ধরেই এলো মঞ্চে বসে শ্রুতি নাটক। শ্রুতি নাটক বিষয়টি তার আগে তেমনভাবে ছিল না। মঞ্চ নাটক ছিল, অবশ্যই প্রসেনিয়াম যেটাকে আমরা বলি, থিয়েটার, সেটা ছিল। কিন্তু শ্রুতি নাটক বিষয়টা কিন্তু এই রেডিও নাটকের উপর ভিত্তি করেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলো। অবশ্যই সর্বাগ্রে নাম করতে হবে জগন্নাথ বসু, উর্মিমালা বসু। জগন্নাথ বসু, যিনি আকাশবাণীরই আ একজন নাটকের প্রযোজক ছিলেন এবং পরবর্তীকালে আ অনেকটাই পদোন্নতি হয়েছিল আরকি। কিন্তু বিষয়টা হচ্ছে সেই নাটকের সঙ্গে যুক্ত থাকার সুবাদে জগন্নাথ বসু এবং তার সুযোগ্যা সহধর্মিণী উর্মিমালা বসু, এইসব বিশেষণগুলো শুনলে আমার কানমোলাটাও জুটতে পারে আরকি উর্মিদির কাছ থেকে। জগন্নাথ দা হয়তো কিছু বলবেন না, কিন্তু উর্মিদি কান মলে দিতে পারেন। যাই হোক, এরা শ্রুতি নাটককে একটা বিপুল জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কাব্য নাটকের জায়গা থেকে পার্থ ঘোষ, গৌরী ঘোষ এবং পরবর্তীকালে আরো অনেকে, বিজয়লক্ষ্মী বর্মন, আমার পিতা মুরারি চক্রবর্তী, তারা অনেকেই এই শ্রুতি নাটকের জগতে জড়িয়ে পড়েছেন। আমি কতগুলো প্রোডাকশনের কথা বলতে পারি। নরনারায়ণ, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের একটি বিখ্যাত পালা, সেটিকে অডিও নাটকের মতন করে, শ্রুতি নাটকের মতন করে মঞ্চে উপস্থাপিত করা হয়েছিল। তাতে আমি তখন খুব ছোট, আমার খুব একটা ভালো মনে নেই, পরিষ্কার মনে নেই। তবে বাবা অভিনয় করেছিলেন এবং বাবার একটা বাঁধানো খাতা ছিল আরকি, স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্টটি এখনো পর্যন্ত রয়েছে এবং সেটা দেখেই মনে পড়ে গেল আরকি নরনারায়ণের কথা। আর আরেকটা প্রোডাকশনের কথা বলব, সেটা চিরকুমার সভা। তার অনেকগুলো প্রোডাকশন আমি নিজে দেখেছি। অক্ষয়ের চরিত্রে সন্তু মুখোপাধ্যায়কে যেমন দেখেছি, অক্ষয়ের চরিত্রে লেজেন্ডারি হেমন্ত মুখোপাধ্যায়কেও আমি দেখেছি চিরকুমার সভায়। বিকাশ রায়ের প্রোডাকশন ছিল। বিকাশ রায় পরিচালনায় ছিলেন। আ ২ টি অন্তত মঞ্চ উপস্থাপনা আমি দেখেছি। দুটিতেই বাবা ছিলেন। বাবা সূত্রধরের ভূমিকায় ছিলেন। এখন যেটা অডিও স্টোরির কথক, সেই কথকের ভূমিকাটা পালন করেছিলেন মুরারি চক্রবর্তী এবং তুলসী রায়। আমার মনে আছে এখনো পর্যন্ত। চিরকুমার সভার ২ টো প্রোডাকশন আমি দেখেছি। কারা নেই? হেমন্ত মুখোপাধ্যায়, পরবর্তীকালে সেই চরিত্রেই সন্তু মুখোপাধ্যায়, বিকাশ রায় তো রয়েছেন রসিকের চরিত্রে, সুমিত্রা মুখোপাধ্যায় থেকে শুরু করে মানে who's who, বিশাল একটা আ শিল্পী সমাবেশ বলা যেতে পারে। আরেকটা প্রোডাকশনের কথা বলব, যেটাও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই শ্রুতি নাটকের ক্ষেত্রে, সেটি হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা অবশ্যই। চিরকুমার সভাও রবীন্দ্রনাথের। কাবুলিওয়ালাতে আমি দেবরাজ রায়কে ১ম দেখি আ শ্রুতি নাটক করছেন। আর সেই একই চরিত্রে, মানে কাবুলিওয়ালা চরিত্রে আমি শোভনলাল মুখোপাধ্যায়কেও দেখেছিলাম। অনেকেরই মনে থাকতে পারে, অসম্ভব জনপ্রিয় একজন বেতার শিল্পী ছিলেন শোভনলাল মুখোপাধ্যায় এবং পরবর্তীতে তাকে স্টেজ নাটকেও অনেকেই দেখেছেন, মঞ্চ নাটকে। তো শোভনলাল মুখোপাধ্যায়, আ তিনি যেমন ছিলেন খুকির চরিত্রে, মানে মিনির চরিত্রে রূপা ভট্টাচার্য। আমি জানি না অনেক কাল যোগাযোগ নেই এখন রূপাদি কোথায় আছেন। রূপা ভট্টাচার্য অসম্ভব জনপ্রিয় ছিলেন এই শ্রুতি নাটকে, কাবুলিওয়ালার মিনির চরিত্রে। তাঁর মা প্রণতা ভট্টাচার্য করতেন মিনির মায়ের চরিত্রে এবং বাবার চরিত্রে করতেন মুরারি চক্রবর্তী, অর্থাৎ আমার পিতা। রতনলাল ভট্টাচার্যের আ একটা যোগাযোগের মাধ্যমে এই প্রোডাকশনটা গড়ে উঠেছিল, এই কাবুলিওয়ালা। এটাও এখনো পর্যন্ত মনে আছে। আমার শৈশব জুড়ে আছে এই সমস্ত মঞ্চ নাটক, মানে মঞ্চে বসে শ্রুতি নাটক, অডিও ড্রামা। কিন্তু এই অডিও ড্রামা একটা অন্য রূপ পেল। কোথায় বলুন তো? ২০০৫ এর
বোধহয় ফেব্রুয়ারি মাসে একটি ভিডিও শেয়ারিং এর প্ল্যাটফর্ম এলো। তার নাম ইউটিউব। রাইট, ধরেছেন ঠিক একদম। এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে আপনি দেখছেন আমাকে ২০ বছর পর। ২০০৫-এ ইউটিউব আসার পর সেটা ১ম দিকে ততটা জনপ্রিয় না হলেও পরবর্তীতে অসম্ভব জনপ্রিয় হয়ে যায়। বছর ৪ পরে ২০০৯-এর ২৮শে জুন, আমি ডেটটা বোধহয় ভুল করছি না। জুন মাসের ২৮ তারিখ ২০০৯-এ আ রেডিও মির্চিতে ১ম প্রচারিত হলো সানডে সাসপেন্স। রবিবার হতো। সানডে সাসপেন্স একটা চরম পপুলারিটির জায়গা পেয়েছিল। চরম পপুলারিটি। এবং এখনো পর্যন্ত সানডে সাসপেন্স যথেষ্ট পপুলার। তবে তার কম্পিটিটররা এসে গিয়েছেন এই মুহূর্তে। কিন্তু তবুও আ রেডিও মির্চিতেই তখন শুধুমাত্র সম্প্রচারিত হতো। পরবর্তীকালে আ রেডিও মির্চির বাংলার যখন ইউটিউব চ্যানেল হলো, সেই ইউটিউব চ্যানেলেও সেটি শোনা যেত। আমার মনে আছে আমি একটি আ বাংলা স্যাটেলাইট চ্যানেলে তখন কাজ করতাম। টেলিভিশন চ্যানেল, অবশ্যই খবরের চ্যানেল। এবং সেই চ্যানেলের যখন নাইট ডিউটি থাকতো, যে রাতে নাইট ডিউটি থাকতো আরকি, সেই রাতটা আমি মোটামুটি কাজকর্ম সারার পর দুম করে কোথাও হঠাৎ করে আগুন-টাগুন না লেগে গেলে বা বড়সড় ডাকাতির ঘটনা না ঘটে গেলে ঝঞ্ঝাটেই কাটতো রাতটা। আর রাতটা কাটতো মানে ওই ঘন্টা ২-১-৩ কাটাতাম রেডিও মির্চির ইউটিউব প্রোডাকশন সানডে সাসপেন্স শো। এইটা কিন্তু আমার বলা যেতে পারে যে রেডিওর মির্চির যে অডিও স্টোরি, সেই অডিও স্টোরির সঙ্গে যাপন শুরু সেই সময়টায়। সেটা মোটামুটি ভাবে ধরুন ২০১০, ২০১১ সাল। অর্থাৎ তখন ধীরে বেড়ে উঠছে অডিও স্টোরির এই আইডিয়াটি। তার পরবর্তীকালে অনেকেই চলে এলেন। এই যে অডিও স্টোরি রেডিও মির্চি, তার প্রাণপুরুষ ছিলেন অবশ্যই মীর আফজার আলী। মীর আমার খুব প্রিয় মানুষ একজন। এবং সেই সঙ্গে দ্বীপ, গোধূলি, তারপরে পরবর্তীকালে মোহর, অয়ন্তিকা, অগ্নি অনেকেই কাজ করেছেন। মীর অবশ্য এখন আর রেডিও মির্চিতে নেই। তিনি নিজেই একটি চ্যানেল করেছেন গপ্প মীরের টেক, মীর আফসার আলী অফিসিয়াল চ্যানেল। তো সেই চ্যানেলটিতে তিনি কাজ করেন বা আরো অনেক যে অন্যান্য মিডনাইট হরর স্টেশন থেকে শুরু করে ২২১ এর বি হ্যারিসন রোড থেকে শুরু করে আরো অনেক আ এই ইউটিউব অডিও স্টোরি চ্যানেল চলে এসেছে। তার মধ্যে একটিতে আমিও ২ টিতে আমিও কাজ করেছি। একটি রেডিও মিলন অডিও স্টোরি RMAS। হ্যাঁ, রেডিও মিলন অডিও স্টোরিতে ২০২২ থেকে আমি কাজ করছি। তার আগে শুনতাম শুধুমাত্র। কিন্তু একেবারে লেগে পড়ে কাজে নেমে পড়া সেটা কিন্তু ওই RMAS এর সঙ্গে ১ম। তারপর রেডিও নিউ টাউন এর সঙ্গেও বেশ কিছু প্রোডাকশন, অসংখ্য প্রোডাকশন, সেগুলোর কথায় পরে আসছি। কিন্তু একটা জায়গায় আমি একটু আ একটা জায়গায় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে অডিও ড্রামার ব্যাপারটা হচ্ছে সেখানে নাটকটাই মূল। গল্পকার ততটা মূল নন। নাটকটা শুনতে হবে। ডায়ালগ, তার পিঠে ডায়ালগ, তার পিঠে ডায়ালগ, তার পিঠে ডায়ালগ, তার পিঠে ডায়ালগ। এইভাবে একটি নাটক এগিয়ে চলেছে। এটা হচ্ছে অডিও ড্রামা। হ্যাঁ, সূত্রধর থাকতে পারেন, কিন্তু তিনি শুধুমাত্র সূত্রধর। তিনি গল্প কথক নন। এইবারে আসুন অডিও বুক। যেখানে একটি বই, সেই বইটিকে পড়া হচ্ছে, বইটিকে আপনি না পড়ে শুধু শুনে নিচ্ছেন। সেখানে অভিনয়ের জায়গা খুব কম। সেটা হচ্ছে ড্রামাটাইজড রিডিং। এটা হচ্ছে অডিও বুক। আর অডিও স্টোরি হচ্ছে কেউ একজন আপনাকে বা তোমাকে বা তোকে গল্পটা বলছেন এবং সেই মানুষটি গল্পটা যখন বলছেন, গল্পের বলার স্রোতটাই হচ্ছে মূল স্রোত। আর তার সঙ্গে কিছু চরিত্র চলে আসছে। সেই চরিত্রগুলো তিনি, গল্পকার যিনি, তিনি নিজে অভিনয় করছেন না, তিনি বলছেন না, তিনি করছেন না। অন্য কেউ যদি উত্তম পুরুষে না হয়, তাহলে অন্য কেউ সেই ডায়ালগটি বলে দিচ্ছেন, যাতে করে গল্পের বাঁধুনির মধ্যে খানিকটা নাট্যরসও এসে মিশছে। তো এই গল্প আর নাটকের একটা বলা যেতে পারে অসাধারণ মোহিত হচ্ছে, মানে মোহিত হয়ে শুনতে হবে এমনই একটি মোহিত হচ্ছে অডিও স্টোরি। আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। আমার কাছে একটা বই রয়েছে এই মুহূর্তে। এই বইটা হচ্ছে উম আ এই বইতে অনেকগুলো সংকলন রয়েছে। যে গল্পটা সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের 'ভয়ঙ্কর ভাড়াটে ও পরাশর বর্মা'। ঠিক আছে? পরাশর বর্মা অত্যন্ত পপুলার একটি গোয়েন্দা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের। তিনি শুধুমাত্র কবিই ছিলেন না, তিনি চলচ্চিত্র পরিচালকও ছিলেন এবং প্রেমেন্দ্র মিত্র আ গল্পও লিখেছেন এবং পরাশর বর্মা নামে একটি অ্যা অসাধারণ, অসম্ভব কবি এবং আ ডিটেকটিভ গল্পের চরিত্রে সৃষ্টি করেছেন। আমি একটা জায়গা ছোট্ট করে একটুখানি পড়ছি। ভুতুড়ে
প্রথমে একটু অবাক হয়ে পরাশর বর্মা হেসে উঠলেন। আরে না না, ভুতুড়ে হবে কেন? চাকর বাকর পাওয়া আজকাল কিরকম শক্ত জানেন তো। তাই একটু বৈজ্ঞানিক ব্যবস্থার পরিচয়। তার বাড়িতে তারপর আরো অনেক গিয়েছি, কিন্তু সেই প্রসঙ্গ আজ থাক। সেখানে তারপর ঢুকেছি, সাদা সিধে ভাবে সাজানো সেটি সাধারণ বসবার ঘর। শুধু চেয়ার টেবিলের বদলে দেশি ধরনের নিচু বুদ্ধি দেওয়া বসবার আসন। তার একটিতে বসতে না বসতেই আক্রমণ শুরু হয়েছে। এইটা হচ্ছে অডিও স্টোরি, আর এখান থেকে চেঞ্জ করছি অডিও বুকে। পরাশর বর্মা এই ঘরে বসেই বোধহয় কাব্য চর্চা করছিলেন। ঘরটার চারদিকে আমার চোখ বোলানো শেষ হতে না হতেই দেখি সামনে বাঁধানো খাতাগুলি উপস্থিত। পরাশর প্রথম খাতাটি তুলে নিয়ে আমার হাতে দিয়ে বললেন, আপনি নিজে থেকে আমার খোঁজ করতে আসবেন ভাবতেই পারিনি, কিন্তু এসেছেন যখন, তখন আপনাকে সব না পুড়িয়ে ছাড়ছি না। কি খাবেন বলুন, চা না কফি? এটা হচ্ছে অডিও বুক। আর এই একই ডায়লগ যদি অডিও স্টোরিতে হতো তাহলে কিরকম হতো? পরাশর প্রথম খাতাটি তুলে নিয়ে আমার হাতে দিয়ে বললেন, আপনি নিজে থেকে আমার খোঁজ করতে আসবেন ভাবতেই পারিনি। এটা পরাশর বর্মা হয়ে গেছে। কিন্তু এসেছেন যখন, তখন আপনাকে সব না পুড়িয়ে ছাড়ছি নে। কি খাবেন বলুন, চা না কফি? ব্যাপারটা বোঝাতে পারলাম? এই জায়গাটাই হচ্ছে অডিও বুক আর অডিও স্টোরির তফাৎ। অনেকেই বুঝতে পারেন না। অনেকেই হয়তো একটু কনফিউজড হয়ে যান শ্রোতাদের মধ্যে। যারা প্রোডাকশন করেন তারা তো সকলেই জানেন যে আদতে কোনটা কি। দেখুন, এখন চারপাশে গুচ্ছ গুচ্ছ অডিও স্টোরি চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে। ভিউয়ার ভাগ হয়ে গেছে। একচেটিয়া ব্যাপারটা তো আর নেই। সুতরাং ভিউয়ার ভাগ হয়ে গেছে। আবার বিশ্বজুড়ে ভিউয়ারের সংখ্যা ক্রমাগত বাড়ছেও। বেড়েই চলেছে, বেড়েই চলেছে। বেশ কয়েকটি চ্যানেল খুব ভালো কাজ করে। খুব ভালো, ভালো প্রোডাকশন তাদের কাছ থেকে শুনেছি। আবার কোনটির প্রোডাকশন একেবারে মনে হয় যেন নিজেদের ঘরে বসেই একটা, এই আমি যেমন এখন কথা বলছি এরকম ভাবেই একটা যেমন তেমন করে একটা গল্প করে ফেললাম। তার একটা যেমন তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফ্রি মিউজিক পাওয়া যায়। সেই ফ্রি মিউজিক, ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে দিলাম। দিয়ে দিলেই হয়ে গেল একটা অডিও স্টোরি। না, সেরকম ভাবে হয় না। ২০১১ এ, আমি একটু আগে ২০১০, ২০১১ র কথা বলছিলাম না? ২০১১ এ রবীন্দ্র জন্ম সার্ধ শতবর্ষ ছিল। মনে আছে, ১৫০ বছর পূর্তি। তো সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি প্রোডাকশন করেছিল। কবিগুরুর গল্পের, ছোট গল্পের একটি অডিও সিডি প্রকাশ করেছিল। তাতে বোধহয় ১২টা না ২০টা গল্প ছিল। তার মধ্যে আমিও ২ টো গল্প পড়েছিলাম। ছোট গল্প পাঠ করেছিলাম। রেডিও জেইউ এর যে স্টুডিওটা রয়েছে সেখানে গিয়েই আরকি। ওদের তো একটা কমিউনিটি রেডিও রয়েছে, জানেন হয়তো অনেকেই। তো সেখানে গিয়েই করেছিলাম। কিন্তু তার অনেক পরে, তার ১১ বছর পর ২০২২ এ ১ম অডিও স্টোরিতে একেবারে কি বলবো? অ্যাক্টিভলি কাজ করবার সুযোগ পাই আরএএনএস। অবশ্যই রেডিও মিলন অডিও স্টোরি। তার জন্য আমি থ্যাঙ্কফুল টু মিলন চক্রবর্তী। মিলন দা আমাকে এই সুযোগ দিয়েছিলেন। সায়ন, আমার ছোট ভাই সায়নদীপ বন্দ্যোপাধ্যায়, আ সে একটা রেডিও স্টেশন চালায় ঝাড়গ্রামে এবং সেখানে রেডিও মিলন 90.4 এফএম। তো সেই জায়গা থেকে আমাদের কাজ করা শুরু, এবং পরবর্তীকালে রেডিও নিউ টাউনেও বেশ কিছু কাজ করেছিলাম। হয়তো ভবিষ্যতেও কাজ করব অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় কাজ হবে। কাজ করতে থাকবো। নিজেও কিছু কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কয়েকটা কথা মনে হচ্ছে এই এতদিন ধরে কাজ করার জন্য এবং এতদিন ধরে শোনার জন্য, একজন শ্রোতা হিসেবে আমি অনেক পুরনো একজন অভিনেতা বা পরিচালক হিসেবে কাজ করার চাইতেও। তো সেই শ্রোতা হিসেবে আমার কয়েকটা জিনিস মাথায় এসেছিল। সেটা একটু শেয়ার করতে চাইছি একবার শেষ বেলায়। যদি কাজে লাগে কারো, যদি পরবর্তীতে কাজ করবেন যারা, তাদের কাজে লাগে তার জন্য বলছি। ১, ২, ৩, ৪ করে। কেমন? ১ নম্বর হচ্ছে, শুনুন, কণ্ঠ অভিনয়ে গলাই হচ্ছে একমাত্র অস্ত্র। গলা। নিজস্ব কণ্ঠটা চাই। কাউকে নকল নয়, কৃত্রিম কণ্ঠও নয়। এই কাউকে নকল প্রসঙ্গে আমি আমার মতন চ্যালেঞ্জের মুখোমুখি বোধহয় এই মুহূর্তে যারা অডিও আ জগতে কাজ করছেন তাদের কেউই পড়েননি। আমার বাবা স্বনামধন্য কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী মুরারি চক্রবর্তী। আমার দাদা একসময়ের অসম্ভব জনপ্রিয় এফএম প্রেজেন্টার শোভন চক্রবর্তী। আর তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে আমি যখন এই জগতে চলে আসি, তখন নিজস্ব স্টাইল তৈরি করে নেওয়াটা আমার পক্ষে যথেষ্ট কঠিন কাজ ছিল। আ মানে সামনে দুজন সাংঘাতিক স্টলওয়ার্ড ব্যক্তি রয়েছেন, তার মধ্যে আমি একটা চুনোপুটি। তো আমি কিন্তু নিজের কণ্ঠে নিজের কাউকে নকল করে নয়, এবং অসম্ভব প্রভাব সত্ত্বেও নকল আমি কাউকে করিনি। আর কৃত্রিম কণ্ঠ তো নয়ই, বুঝতেই পারেন সেটা আপনারা। দ্বিতীয়ত যে বিষয়টা হলো, তাই এই বিষয়টা একটুখানি ১ম এই বললাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, হঠাৎ করে আপনি শুরু করে দিলেন। আমার তো মনে হলো
শুরু করে অডিও স্টোরি চ্যানেল কি অডিও বুক ইত্যাদি ইত্যাদি। হয় না, ওরকম ভাবে হয় না। নিয়মিত গলার চর্চার প্রয়োজন আছে। বাচিক শিল্পী হয়ে উঠতে গেলে বা কণ্ঠশিল্পী হয়ে উঠতে গেলে বা কণ্ঠ অভিনয় করতে গেলে প্রয়োজন কণ্ঠ অভিনয় শিক্ষার। কণ্ঠটাকে ঠিক কিভাবে ব্যবহার করলে তার কি মানে দাঁড়াচ্ছে সেইটা একটুখানি বুঝে নিতে হবে, শিখতে হবে, সেটা শেখার বিষয়। তৃতীয়ত উচ্চারণটি স্পষ্ট হওয়া চাই এবং সঠিক হওয়া চাই। এটা খুব কঠিন একটি ব্যাপার। বড় কিংবা সহজ ব্যাপার মানে স-এর দোষ কিংবা র-এর মুশকিল থাকলে কিন্তু একটু শুনতে খারাপ লাগবে। হ্যাঁ? আমি তোমাকে বড় ভালোবাসি, সেটা শুনতে যথেষ্টই খারাপ লাগবে। যাকে ভালোবাসা হচ্ছে তারও বড়ই মুশকিল হয়ে দাঁড়াবে আরকি। যাই হোক, উচ্চারণটি স্পষ্ট হওয়া চাই এবং সঠিক হওয়া চাই। এটার জন্য একটা ধারাবাহিক শিক্ষার প্রয়োজন। আচ্ছা, ৪ নম্বর শ্বাস-প্রশ্বাসের ব্যবহার। ধরুন একটা খুব জনপ্রিয় ডায়ালগ আ নায়ক ছবির। রিসেন্টলি বড় পর্দায় নায়ক দেখলাম। ১৯৬৬ সালের ছবি, তখন আমি কোথায়? তখন আমি জন্মাইনি। সুতরাং সেটা দেখবার সুযোগটা ২০২৫ এ যখন পেলাম তখন দেখে ফেলেছি, ওটা রেস্টোর করা হয়েছে সুন্দরভাবে। তো যাই হোক, ছবির কথা পরে বলব। কিন্তু নায়ক ছবির একটা খুব ব মানে খুব একটা জনপ্রিয় ডায়ালগ। করব। আলবাত করব। I will go to the top, the top, the top. উত্তম কুমারের মতন করে করবার আমার ধৃষ্টতাও নেই। আমি করজোড়ে মাপ চাইছি। উত্তম কুমার অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রে কি করেছিলেন সেটা লেজেন্ড। কিন্তু আমি যখন সেটা রেন্ডার করলাম, I will go to the top, the top, the top, তার আগে একটা শ্বাস নিলাম, টানলাম জোর করে, শব্দ করে। খেয়াল করেছেন? না, খুব ভালো মাইক্রোফোন হলে হয়তো হতো। এটা তো ল্যাপটপের মাইক্রোফোনে যেরকম আসছে। কিন্তু ওই যে শ্বাসের ব্যবহারটা, আপনি যখন মাইক্রোফোনে কথা বলছেন তখন যেমন পপ আসবে না, ফপ, 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 ফপ করে আওয়াজ যেগুলো সেগুলো যেমন আসবে না। ওটার জন্য যেমন চর্চার প্রয়োজন, তেমনি শ্বাসটা ঠিক কতটা ব্যবহার করবেন আপনি, সেটাও কিন্তু নির্ভর করছে আপনার চর্চার উপর। শ্বাস-প্রশ্বাস সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেশি কিছু বলছি না, ট্রেড সিক্রেট ফাঁস করা ঠিক নয়। ৫ নম্বর আসছে, ধরুন সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন জনপ্রিয় অভিনেতা এখন অভিনয় করছেন আমাদের এই অডিও স্টুডিওর প্ল্যাটফর্মেও। তারা অবশ্যই স্বাগত। তারা খুব ভালো কাজ করছেন। কিন্তু যে তারা যে সবসময় দুর্ধর্ষ অভিনয় করবেন অডিও স্টোরিতে, সেরকমটা কিন্তু নয়। এটা কোনো স্যাক্রোস্যাঙ্ক্ট বিষয় নয়, স্বতঃসিদ্ধ বিষয় নয়। আমি বিশ্বাস করি না যে তারাই সবচেয়ে ভালো অভিনয় করবেন। হ্যাঁ, তাদের একটা স্টার ভ্যালু রয়েছে। সেই স্টার ভ্যালুটাকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ধরুন শ্বশুরমশাই দিতে রাজি হননি। মনে পড়ছে ডায়ালগটা? নায়ক ছবিরই আরেকটি ডায়ালগ। শ্বশুরমশাই দিতে রাজি হননি। এ বিষয়ে তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছো কি? মুকুন্দ লাহিড়ী বললেন। আর তখন উত্তম কুমার বলছেন যে, মানে উত্তম কুমার নন, তখন অরিন্দম। তিনি বলছেন যে শ্বশুরমশাই দিতে রাজি হননি। যখন বলছেন মাথাটা নিচু, হাত দুটো এরকম ভাবে রয়েছে। মানে সেকালে বঙ্কিম লিখেছেন, সেকালে ছেলেরা বাপের সামনে মাথা তুলে কথা বলতো না। সেটা তিনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছেন। কিন্তু অডিওতে কোনো ল্যাঙ্গুয়েজ তো বোঝানোর জায়গা নেই। শুধুমাত্র কণ্ঠ, ঠোঁট, মুখ, বাকযন্ত্র। এই যে বাকযন্ত্রটি, এই বাকযন্ত্রটিই শুধুমাত্র তখন কাজ করবে। সুতরাং অনেক সময়ই আমি এটা দেখেছি যে যারা দৃশ্য শ্রাব্য মাধ্যম থেকে অর্থাৎ অডিও ভিজুয়াল থেকে আসছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তারা অনেকটাই enact করে ফেলেন। তাদের ক্যামেরার সামনে যেরকমভাবে enact করেন ঠিক সেরকমভাবে। কিন্তু গলায় সেই জিনিসটা ফুটে বেরোনো, এটা কিন্তু টাফ থিং, টাফার থিং। এর বেশি আর কিছু বলব না। কারণ অনেকেই হয়তো গালি দিতে পারেন আমাকে। অনেকেরই প্রিয় অনেক শিল্পীর দিকে হয়তো এই তীর নিক্ষেপটা হয়ে যাচ্ছে। এনিওয়ে, ৬ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভালো প্রোডাকশন এ অবশ্যই একটা আবহ সঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং অবশ্যই সাউন্ড ইফেক্টস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ৭ নম্বর হচ্ছে, হ্যাঁ, সবার উপরে আসল হিরো গল্পটাই। সুতরাং তার মেজাজ বুঝে শোনাতে হবে। তার মেজাজ বুঝে অভিনয় করতে হবে। তার মেজাজ বুঝে গোটা প্রোডাকশনটাকে বানাতে হবে। আর ৮ নম্বর শেষ কথা হচ্ছে, ভালো কনটেন্টই বাড়াবে প্রোডাকশনের মান। কোয়ালিটি নয়, কোয়ান্টিটি। এটাতেই বিশ্বাসী তো অনেকে? না। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির যে গুরুত্ব সেটা চিরকালই বেশি ছিল, থাকবেও। আ নইলে অ্যা ২০০ সিনেমা করে ফেলা কোনো অভিনেতা আর মাত্র ৮ খানি পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি করা ঋত্বিক ঘটক, তাদের দুজনের মধ্যে তো তফাৎ থাকবেই, তাই না?
সুতরাং কোয়ালিটির দিকে নজর দিতে হবে, কোয়ান্টিটির দিকে নয়। আর বেশি ভেঙে কিছু বলবো না মশাই, ট্রেড সিক্রেট বজায় রাখতে হয়। সুতরাং অডিও স্টোরি দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে চলবেও। আমি বললাম একটু আগে যে সেই 2009 থেকে শুরু হয়েছে অডিও স্টোরির যে সিলসিলা, সেই কাজ আরো চলতে থাকবে। আরো অনেকেই কাজ করতে আসবেন। রিসেন্টলি বেশ কয়েকটি অডিও স্টোরি চ্যানেলের কাজ শুনছি। তাদের মধ্যে খুব এক্সাম্পল হিসেবে উঠে আসছে কাহন বলে আমার বেশ কয়েকজন পরিচিত বন্ধু-বান্ধব, তারা সেখানে অভিনয় করছেন। আমার ছোট ভাই তারা সেখানে পরিচালনা করছেন এবং কাজ খুব, খুব সুন্দর হচ্ছে। আমি কালকেও শুনছিলাম তারা একটি আড্ডা দিচ্ছিলেন। কিন্তু এই যে অডিও স্টোরি এই বিষয়টা কিন্তু শুধুমাত্র এই একটি ইউটিউব চ্যানেল চট করে ফেললাম এবং দাদা একটু সাবস্ক্রাইব করবেন, দিদি একটু সাবস্ক্রাইব করবেন। এইরকম ঠিক নয়। আমার এই যে ইউটিউব চ্যানেলটি, সেই ইউটিউব চ্যানেলটিতে এই মুহূর্তে জাস্ট ১৫ জন সাবস্ক্রাইবার। কিন্তু তবুও বহু মানুষ শুনছেন, যারা সাবস্ক্রাইবার নন, তাঁরাও শুনছেন, তাঁরাও দেখছেন। আমি জানি না তাদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে অডিও স্টোরি চ্যানেল করবার কথা ভাবেন কিংবা অডিও বুক চ্যানেল করবার কথা ভাবেন ইউটিউবে, শুধুমাত্র টাকা কামানোর জন্য নয়, কিছু কাজ, ভালো কাজ উপহার দেওয়ার জন্য, তাদের জন্য কিছু পরামর্শ সেটাই দিলাম। আর কি বলবো? কণ্ঠ অভিনয় মোটেই হেলাফেলা করবার জিনিস নয় মশাই। তার জন্য ঘাম, রক্ত ঝরাতে হয়। সুতরাং ইদানিং একটা শব্দবন্ধ ঘুরছে দেখছি ফেসবুকের পাতায়, শিল্পী ও সস্তা। মানে শিল্পী সত্তা, তার সঙ্গে শিল্পী সস্তা, না সস্তা নয়। আসলে আমাদেরও ওই যে যারা থিয়েটার করেন বা যারা ফিল্ম সিরিজ মানে ওয়েব সিরিজ বা সিরিয়াল করেন, তাঁদেরও যেমন কষ্ট হয় তার ভেতর থেকে অভিনয়টাকে বের করবার ক্ষেত্রে, ঠিক তেমনি আমাদেরও গলা ভেঙে যায় জানেন তো? যখন আমরা হয়তো একই নাটকে ৩ টে চরিত্রে অভিনয় করছি, তখন আমাদের কণ্ঠের উপর কতটা প্রেশার পড়ে, কতটা চাপ পড়ে সেটাও একবার ভেবে দেখবেন। আমরাও খুব কষ্ট করে নিজের সহজাত যে আ শিল্পী সত্তাটা রয়েছে বা যে বিষয়টি আমি খাটাখাটনি করে শিখেছি, খেটে শিখেছি, সেই বিষয়টিকে জনসমক্ষে পৌঁছে দেবার বিষয়ে বিশ্বস্ত থাকতে হলে আমাদেরও ঠিক ততটাই ঘাম, রক্ত, পরিশ্রম ঝরাতে হয়। আমাদেরও কষ্ট হয়। সুতরাং শিল্পীকে সস্তা করে দেবেন না। আর শিল্পী সত্তাকেও সস্তার কোনো মোড়ক পরিয়ে বিক্রি করবেন না। প্লিজ। যারা ভবিষ্যতে কাজ করবেন তাদের জন্য এই কটা কথাই একটুখানি বলবার চেষ্টা করছিলাম। না, আমি কোনো গল্প পড়িনি। গল্প পড়ার ইচ্ছাও ছিল না। শুধুমাত্র এই কথাগুলোই আজকে বিশ্ব নাট্য দিবসে বলতে এসেছিলাম। বলা হয়ে গেছে। এবার আসছি। ঠিক আছে? সকলে খুব ভালো থাকবেন। আর যদি কিছু মনে হয়, যদি কিছু খটকা লাগে কোথাও, তাহলে প্রশ্ন করবেন। প্রশ্ন করতে দ্বিধা করবেন না। নিন্দা করতেও দ্বিধা করবেন না। প্রশংসা নাইবা করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।